বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে প্রথমেই তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং যেখানেই আছো না কেন আমাদের এই অনলাইন ক্লাসগুলো নিরাপদে থেকেই করছো। তো আজকে আমি যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের স্টুডেন্টদের আজকে কস্ট অ্যাকাউন্টিং এর আমি একটি অঙ্ক করাবো। আর আজকে কস্ট অ্যাকাউন্টিং অর্থাৎ অনার্স তৃতীয় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং এর সিলেবাসের যে অধ্যায়টি আমি আজকে করাবো সেটা হচ্ছে নতুন অধ্যায়। সে অধ্যায়টার নাম হচ্ছে সার্ভিস অ্যান্ড অপারেটিং কস্ট, অর্থাৎ আমাদের পরিচালন ব্যয়ের যে একটি অঙ্ক সেটা আমি আজকে তোমাদের করাবো। তো তোমরা অবশ্যই প্রস্তুত আছো? তো ক্লাস শুরু করা যাক। তার আগে আমি তোমাদের যে অধ্যায়টা নিয়েছিলাম সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের অঙ্ক। ম্যাটেরিয়ালের আমি দুইটা অঙ্ক দেখাইছিলাম। একটা সাধারণত মিতব্যয়ী ফরমাইশের বিভিন্ন সূত্র অনুযায়ী একটি অঙ্ক, বা মজুদের বিভিন্ন সূত্র অনুযায়ী একটি অঙ্ক, এবং ম্যাটেরিয়ালের আরেকটা অঙ্ক দেখেছিলাম লিফো এবং ফিফো মেথডের এবং এভারেজ বা ভারযুক্ত গড় পদ্ধতির অঙ্ক দেখিয়েছিলাম। আজকে আমি যে অঙ্কটি করছি সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটি প্রায় 2-3টা বোর্ডে এসেছিল রিপিট হয়ে। তো এই অঙ্কটি যদি তোমরা করো তাহলে এই ধরনের অঙ্ক যদি আসার সম্ভাবনাটা বেশি, তাহলে তোমরা পরীক্ষার হলে কমন পাওয়ার সম্ভাবনাটাও বেশি। তো এই ধরনের অঙ্কগুলাই প্রায় আসে। তো শুরু করা যাক। আমি প্রথমে অঙ্কটি পড়ছি, দেখো। A bus runs between Rajshahi and Dhaka at a distance of 300 kilometers. It runs one upward, it runs one upward and one downward journey per day. অর্থাৎ যাতায়াত করে মানে যায় এবং আসে। Its capacity is 40 passengers and on an average 80%. অর্থাৎ ওই বাসের ক্যাপাসিটি কিন্তু অর্থাৎ সিট সংখ্যা মানে ধারণ ক্ষমতা 40 জন প্যাসেঞ্জার, কিন্তু গড়ে 80% ফুল হয়, অর্থাৎ ওই বাসে 100% জায়গায় 80% ফুল হয়। The other information are as follow: ভ্যালু অফ দ্য বাস, বাসের যে মূল্য দেয়া আছে, রোড লাইসেন্স পার ইয়ার দেয়া আছে, ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার দেয়া আছে, গ্যারেজ রেন্ট পার ইয়ার দেয়া আছে, ড্রাইভার স্যালারি পার মান্থ দেয়া আছে, ব্রিজ টোল পার ট্রিপ দেয়া আছে, ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জ পার ইয়ার দেয়া আছে, কস্ট অন পেট্রোল পার লিটার দেয়া আছে, কিলোমিটার রান পার লিটার দেয়া আছে, আচ্ছা মেইনটেইন কস্ট পার কিলোমিটার দেয়া আছে, টায়ার কস্ট অ্যালোকেটেড দেয়া আছে, লুব্রিকেন্ট কস্ট পার ট্রিপ দেয়া আছে, এবং লাইফ অফ দ্য বাস দেয়া আছে, যেটা আমাদের ডিপ্রিসিয়েশনের কাজে লাগবে, যদিও নিচে পড়েছে ডিপ্রিসিয়েশন ইজ টু বি চার্জড অন দ্য কস্ট অফ দ্য বাস। তারপরে একটা নিচের দিকে রোড এক্সপেন্সেস পার ট্রিপ দেওয়া আছে, যেটা করতে হবে সেটা দেওয়া আছে ক্যালকুলেট দ্য কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, কস্ট পার প্যাসেঞ্জার নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রতি প্যাসেঞ্জারের যে মূল্যটা সেটা, এবং রাজশাহী টু ঢাকা ফেয়ার পার প্যাসেঞ্জার এটা নির্ণয় করতে হবে। তো দেখো আমি অঙ্কটা শুরু করছি। শুরু করার আগে তোমাদের কিছু নোটস করতে হবে এটা এই অঙ্কের, সেই নোটসগুলো এখন আমরা করছি। প্রথমে আমাদের যে ওয়ার্কিং নোটস সেটা তোমরা আগে তুলে নাও। ওয়ার্কিং নোটস এটা আগে নির্ণয় করতে হবে। এই ওয়ার্কিং নোটসের 1 নম্বর প্রথমে ডিপ্রিসিয়েশন বের করতে হবে। আমাদের অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন আগে বের করব। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন আমরা নির্ণয় করব। অ্যানুয়াল ডিপ্রিসিয়েশনের সূত্রটা কি? ভ্যালু অফ দ্য বাস ভাগ লাইফ অফ দ্য বাস। এর সূত্র হচ্ছে যেটা ভ্যালু অফ দ্য বাস ভাগ লাইফ অফ দ্য বাস।
অর্থাৎ বাসের মূল্য এবং বাসের যে আয়ুষ্কাল, মানে কয় বছর সাধারণত এটা চলতে পারে সেটা দেওয়া আছে। লাইফ অফ দ্য বাস, আমাদের দেওয়া আছে, আমরা সে অনুযায়ী ভ্যালু অফ দ্য বাস, বাসের মূল্য দেওয়া আছে দেখো 15 লক্ষ টাকা। আর এটা লাইফ অফ দ্য বাস দেওয়া আছে 5 ইয়ার্স। তাহলে আমাদের 5, তাহলে আমাদের পার ইয়ারে হচ্ছে 3 লক্ষ টাকা করে হচ্ছে পার ইয়ারে আমাদের এটা ডিপ্রিসিয়েশন 3 লক্ষ টাকা। কিন্তু আমাদের সাধারণত এই অঙ্কের ক্ষেত্রে ইটস অসাম টু বি 30 ডেজ, অর্থাৎ 1 মান্থ, 30 দিনের আমাদের হিসাব করতে হবে এবং আমাদের পার ফেয়ার অর্থাৎ বিক্রয় মূল্যের উপর 20% প্রফিট ধরে করতে হবে। এটা মাথায় রাখতে হবে তোমাদের। তো আমাদের পার মান্থের অঙ্ক করতে হবে, অর্থাৎ এক মাসে যে প্যাসেঞ্জারের টোটাল কস্ট পার প্যাসেঞ্জার এটা এক মাসের নির্ণয় করতে হবে। It is assumed that 30 days in a month, and it is assumed that profit earned 20% on fare. তাহলে আমাদের প্রথমেই এটা নির্ণয় করা হলো। এখন মান্থলি যেহেতু, তাহলে মান্থলি কত হবে? মান্থলি ডিপ্রিসিয়েশন কত হবে? মান্থলি হচ্ছে এইটা এক বছরের, তাই আমাদের 12 দিয়ে ভাগ দিলেই চলে আসবে, অর্থাৎ 25,000 টাকা। 25,000 টাকা এই হচ্ছে আমাদের মান্থলি বের করে নিলাম ডিপ্রিসিয়েশনটা। আমাদের তারপরে চলে যেতে হবে 2 নম্বরে ওয়ার্কিং এ। 2 নম্বর ওয়ার্কিং এ আছে রানিং কিলোমিটার বের করতে হবে। রানিং কিলোমিটার বের করার জন্য আমাদের দেখতে হবে যে আমাদের কত রানিং হয়েছে। আমাদের দেখো প্রথমেই দেওয়া আছে এ বাস রানস বিটুইন রাজশাহী টু ঢাকা এট এ ডিস্টেন্স অফ 300 কিলোমিটার। 300 কিলোমিটার গেছে এবং এসেছে, অর্থাৎ দুইবার 300 কিলোমিটার গেছে। রানিং কিলোমিটার 300 কিলোমিটার গেছে, অর্থাৎ 300 কিলোমিটার কিন্তু গেছে এবং এসেছে, অর্থাৎ দুইবার। আর তাই আমরা ইনটু 2 এটা দিতে হবে, এবং এটা আমাদের এক মাসের করছি তাই 30 দিনে দিতে হবে। প্রতিদিন 300 কিলোমিটার যায় এবং আসে, তার মানে দুইবার হচ্ছে 600 কিলো। আর যেহেতু আমরা এক মাসে হিসাব করছি তাই 30 ডেজ, তাহলে প্রতিদিন 600 কিলো, একদিনে যাতায়াত করে 600 কিলো, 30 দিনে কত? 30 দিনে 18,000 কিলো যাতায়াত করে, 18,000 কিলোমিটার যাতায়াত করে। এই হচ্ছে আমাদের রানিং কিলোমিটার পেয়ে গেলাম। আমাদের আরেকটা নির্ণয় করতে হবে 3 নাম্বার, এটা ওয়ার্কিং, এটাই সাধারণত লাস্ট। এটাও ওয়ার্কিং করতে হবে যে প্যাসেঞ্জার কিলোমিটার নির্ণয় করতে হবে। প্যাসেঞ্জার কিলোমিটার নির্ণয় করতে হবে, প্যাসেঞ্জার কিলোমিটার এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার সূত্রটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে কি সূত্র প্যাসেঞ্জার নির্ণয় করার সূত্র, নাম্বার অফ বাস গুণিত, অর্থাৎ ইনটু অ্যাকচুয়াল প্যাসেঞ্জার ক্যারিড। মানে বেসিক্যালি আমাদের এখানে দেখো দেওয়া আছে যে ক্যাপাসিটি 40, কিন্তু আসলে প্যাসেঞ্জার বহন করে কতজন? 80%। ওই যে এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে অ্যাকচুয়াল প্যাসেঞ্জার ক্যারিড মানে কতজন যাতায়াত করে, কত পার্সেন্ট ক্যারিড, এটার সাথে গুণ করতে হবে ডিস্টেন্স। এই হচ্ছে বিষয়। তাহলে নাম্বার অফ বাস হচ্ছে আমাদের বাস কয়টা? নাম্বার অফ বাস, ঠিক আছে, নাম্বার অফ বাস হচ্ছে একটা বাস, তাহলে 1 গুণিত অ্যাকচুয়াল প্যাসেঞ্জার ক্যারিড, অর্থাৎ ক্যাপাসিটি 40 কিন্তু 80% যাতায়াত করে, 40 গুণিত 80%, অর্থাৎ এটা আমাদের 32 দাঁড়াচ্ছে, গুণিত ডিস্টেন্স কত হচ্ছে দেখো, ডিস্টেন্স হচ্ছে ঢাকা থেকে যায় এবং ঢাকা থেকে আসে, রাজশাহী থেকে ঢাকা যায় এবং আবার ঢাকা থেকে রাজশাহী আসে,
ইট রানস ওয়ান আপওয়ার্ড অ্যান্ড ওয়ান ডাউনওয়ার্ড জার্নি পার ডে। তার মানে আমাদের 300 কিলোমিটার যায় এবং 300 কিলোমিটার আসে, তার মানে 300 গুণিত 2 600, এই হচ্ছে বিষয়। তাহলে 1 গুণিত এটার পার্সেন্টেজ করা হয় 32 আর এটা হচ্ছে 600, এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমাদের ক্যালকুলেশন করে দাঁড়ালো হচ্ছে 5,76,000, 5,76,000 কিলোমিটার প্যাসেঞ্জার, 5 লক্ষ প্যাসেঞ্জার কিলোমিটার, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা সহজেই পেয়ে গেলাম আমাদের যে ওয়ার্কিং গুলো কিভাবে আগে নির্ণয় করে নিলাম। এই হচ্ছে আমাদের সবচেয়ে, ইট ইজ অসাম দ্যাট 30 ডেজ ইন এ মান্থ, এটা ধরে নিতে হবে। ইট ইজ অসাম দ্যাট প্রফিট আর্ন 20% অন ফেয়ার, অর্থাৎ বিক্রয় মূল্যের উপর 20% বোঝাচ্ছে এখানে, অর্থাৎ ভাড়া যেটা ইয়া হয় তার উপর। আমাদের সহজেই বুঝতে পারলাম। এখন আমরা অঙ্ক করব, যে ক্যালকুলেট দ্য কস্ট পার প্যাসেঞ্জার, এটা কত হবে, আর রাজশাহী টু ঢাকা ফেয়ার পার প্যাসেঞ্জার। দেখো প্রথমে আমাদের একটা ছক টানতে হবে, সে ছকের নাম ডিটেলস, কস্ট পার মান্থ এবং কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, এটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা ছক টানছি, এই ছকে, এই হচ্ছে ছক, এই ছকের আমাদের বিষয়টা হচ্ছে আমাদের দুইটা ঘর টানবো, এখন টাকার ঘর, একটা হচ্ছে এই হচ্ছে দুটো টাকার ঘর টেনলাম। একটা যে ডিটেলস, মানে পার্টিকুলার দিতে পারো বা ডিটেলস দিতে পারো, পার্টিকুলারস দিলে হবে, পার্টিকুলারস। আর এখানে লিখতে হবে কস্ট পার মান্থ, কস্ট পার মান্থ, এই। আর আরেক দিক দিতে হবে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, এই। আমাদের কত পিস প্যাসেঞ্জারে নির্ণয় করতে হবে, 5,76,000 প্যাসেঞ্জার কিলোমিটার নির্ণয় করতে হবে, প্যাসেঞ্জার কিলোমিটার নির্ণয় করতে হবে আমাদের, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা যে অঙ্কটা দিচ্ছি অপারেটিং কস্ট সিট, সিটের নাম হচ্ছে অপারেটিং কস্ট সিট, অপারেটিং, আমাদের এটা নির্ণয় করতে হবে, অপারেটিং কস্ট সিট, এই অপারেটিং কস্ট সিট, এই হচ্ছে বিষয়। তাহলে অঙ্ক শুরু করা যায়। প্রথমে আমাদের অঙ্কের মধ্যে ফিক্সড কস্ট গুলো লিখে ফেলতে হবে, ফিক্সড কস্ট, খেয়াল রাখতে হবে, ফিক্সড কস্ট গুলো কোনগুলো হতে পারে, যে ব্যয়গুলো স্থায়ী ব্যয়, অর্থাৎ যেটা একবারই হয় বলছি, যে ব্যয়টা পরিবর্তনশীল ব্যয় না, অপরিবর্তিত ব্যয়। যেমন একটা এক্সাম্পল দিই, পরিবর্তনশীল ব্যয় আর ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট। পরিবর্তনশীল ব্যয় মানে যে ব্যয়টা উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়, সেটা পরিবর্তনশীল ব্যয়। আর যেটা উৎপাদন হ্রাস বৃদ্ধির সাথে সাথে অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। যেমন একটা এক্সাম্পল ধরো, একটা কারখানায় ধরো আসবাবপত্র তৈরি হচ্ছে, তো ওয়েজেস মানে মজুরি, আমরা উদাহরণ দিচ্ছি, অঙ্কের ভিতরে না, এটা একটা আলাদা অংশ। ওয়েজেস মানে মজুরি, এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, এটা ফিক্সড কস্ট না। অর্থাৎ যিনি চেয়ার বা টুল বানিয়ে দিয়ে টাকা পাবেন বা অর্থ পাবেন, তাকে মজুরি দেওয়া হবে। তো ধরে একটা টুলের জন্য তাকে 500 টাকা দেওয়া হয়, তাহলে কি 5টা টুল বানাতে তাকে 500 টাকা দেওয়া হবে না, 5টা টুল বানাতে তাকে 5,2500 টাকা দেওয়া হবে। অর্থাৎ উৎপাদন বৃদ্ধির বা হ্রাস বৃদ্ধির সাথে সাথে তার মূল্যটাও হ্রাস বৃদ্ধি পাচ্ছে। তো যদি সে 5টা না বানিয়ে যদি 2টা বানাতো, তাহলে তাকে দেওয়া হতো 1000 টাকা।
এই হচ্ছে বিষয়। আর কারখানার ভাড়া মানে যে যে জায়গায় কাজগুলো করছে কর্মচারীরা, সে জায়গাটা অর্থাৎ প্লেস অর্থাৎ সে প্লেসের যে রেন্ট, সেই রেন্টটা কিন্তু ফিক্সড কস্ট। এটা ধরো সেখানে আজকে 500টা চেয়ার তৈরি হোক আর 200টা চেয়ার তৈরি হোক, এক মাসে দেখা যায় 500 চেয়ার তৈরি হোক বা 200 চেয়ার তৈরি হোক, ওই কারখানার ভাড়া কিন্তু ফিক্সডই থাকবে, 3000ই আছে, 3000ই থাকবে। এটাই হচ্ছে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্টের এক্সাম্পল। এভাবে আমরা শিখব। এখন আমাদের যে বিষয়টা ফিক্সড কস্ট গুলো নিব আমরা, এই বাসের যে ফিক্সড কস্ট গুলো আছে সেগুলো আমরা বসাবো। তো প্রথম ফিক্সড কস্ট হচ্ছে প্রথমে রোড লাইসেন্সটা লিখলাম, রোড লাইসেন্সটা আমাদের কত হতে পারে, এখানে দেওয়া আছে রোড লাইসেন্স 3000 টাকা দেওয়া আছে, তাহলে আমরা এখানে 3000 ভাগ কিন্তু 12, কেন 12 দিলাম, এখানে পার ইয়ার দেওয়া আছে, আমরা এক মাসে নির্ণয় করবো, ওই জন্য 12 দিয়ে ভাগ দিচ্ছি। 12 দিয়ে ভাগ দেওয়ার পর যে টাকাটা আসছে সেটা হচ্ছে 250। আমরা চলে গেলাম তার পরেরটা, ইন্স্যুরেন্স। আমাদের পরেরটা হচ্ছে ইন্স্যুরেন্স চার্জ। আমাদের ইন্স্যুরেন্স চার্জ দেওয়া আছে 2500, এটাও সেম ওইভাবে, এটা পার ইয়ার দেওয়া আছে 2500 ভাগ 12, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 208.33 টাকা। এই হচ্ছে দেওয়া আছে আমাদের। তারপরে গ্যারেজ রেন্ট দেওয়া আছে, গ্যারেজ এটা ফিক্সড প্রাইস। এই কিছুক্ষণ আগে বললাম যে ভাড়া, গ্যারেজ রেন্ট দেওয়া আছে আমাদের, গ্যারেজ রেন্ট দেওয়া আছে পার ইয়ার 12000, তাহলে আমাদের 12000 ভাগ 12 অর্থাৎ 1000 আসলো, 1000। আমাদের তারপর দিয়েছে ড্রাইভার স্যালারি অর্থাৎ বেতন একটা ফিক্সড কস্ট। ড্রাইভার স্যালারি কিন্তু দেওয়া আছে দেখো পার মান্থ, যার ফলে আমরা 12 দিয়ে ভাগ দিব না, আমরা ডাইরেক্ট 5000 লিখে দিলাম। এখানে কিন্তু পার মান্থ দেওয়া আছে, খেয়াল করো, তাহলে পার মান্থ দেওয়া থাকলে আমাদের যেটা দেওয়া আছে সেটাই লিখে দেবে। এটা আমরা এক মাসের অঙ্ক করছি। তারপরে দেওয়া আছে আমাদের ইন্টারেস্ট এন্ড আদার চার্জ, ইন্টারেস্ট এন্ড আদার চার্জ, ইন্টারেস্ট এন্ড আদার চার্জ দেওয়া আছে, এটা কিন্তু 24000 দেওয়া আছে, দেখো 24000 দেওয়া আছে ইন্টারেস্ট এন্ড আদার চার্জ। এটাও কিন্তু ফিক্সড কস্টের মধ্যে পড়ছে না। এই যে ব্রিজ টোল, এটা আমাদের পরবর্তী পর্যায়ে আসবে, ব্রিজ টোল যেটা। তাহলে আমাদের এখন ড্রাইভার স্যালারির পর ইন্টারেস্ট এন্ড আদার চার্জ 24000 দেওয়া আছে, কিন্তু এটা পার ইয়ার দেওয়া আছে, তাই আমরা 12 দিয়ে ভাগ দিয়ে দিলাম, অর্থাৎ 2000। এটা পার ইয়ার দেওয়া আছে, দেখো পার ইয়ার। এবার আমাদের হয়ে গেল টোটাল ফিক্সড কস্ট, আমাদের পেয়ে গেলাম। টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 8458.33, এই হচ্ছে ফিক্সড কস্ট। এখন এই 8400.33 আমাদের কস্ট পার প্যাসেঞ্জার হবে, এইটা দিয়ে ভাগ দিলেই আমাদের চলে আসবে, এই টাকাকে এটা দ্বারা ভাগ দিলেই আমাদের চলে আসবে। আর ভাগ দেওয়ার পর যে কস্ট পার প্যাসেঞ্জার দাঁড়াচ্ছে তা হচ্ছে 0.468। তোমরা ক্যালকুলেশন করে নিবা। এই হচ্ছে আমাদের, অর্থাৎ এটা হচ্ছে কস্ট পার মান্থ, এটা যে ফিক্সড কস্টের পার মান্থের, আর এটা হচ্ছে কস্ট পার প্যাসেঞ্জার। এই যে প্যাসেঞ্জারের যে দেওয়া আছে আমরা বের করে রেখেছি, আমরা নোটসে ওয়ার্কিং এ কিন্তু এটা কিভাবে বের করেছি আমি দেখাইছি। এটার সাথে এটা ভাগ দিলেই চলে আসবে। এখন আমাদের বাকি খরচগুলো লিখতে হবে। বাকি ঠিক কি কি আছে আমাদের এখন দেখো। এবার রানিং এক্সপেন্সেস অর্থাৎ ভ্যারিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়, রানিং এক্সপেন্সেস আমাদের এখন দেখাতে হবে। ফিক্সড কস্ট এবং রানিং কস্ট এবার যেটাকে বলা হচ্ছে আমাদের রানিং এক্সপেন্সেস এর মধ্যে কি কি আছে। প্রথমে ব্রিজ টোল আছে, ব্রিজ টোল আছে, পার ট্রিপ আছে, দেখো ব্রিজ টোল, এই
এই যে এখানে ব্রিস্টল পার ট্রিপ 600 আছে, 600 পার ট্রিপ। তাহলে কত হচ্ছে আমাদের 600 পার ট্রিপ দেওয়া আছে। এটা বের করব কি করে? আমাদের কিন্তু 600 মানে ব্রিজ পার হয়ে রাজশাহী থেকে ঢাকা যাচ্ছি, ব্রিজ পার হয়ে যমুনা, সাধারণত যমুনা সেতু পড়বে। তো আবার যখন আসবো, আমরা দুবার যাতায়াত করেছি, তখনও আবার টোল দিতে হয়, একবার না দুইবারই দিতে হবে। সেক্ষেত্রে আমাদের হচ্ছে মানে 300, দুইবার 300 কিলো, আবার 300 কিলো, 600 কিলো, অর্থাৎ 600 কিলো আমাদের ব্রিজ টোল। তো আমাদের এই হচ্ছে বিষয়, ব্রিজ টোল আমাদের এখানে দিয়ে আছে। ব্রিজ যেখানে দিয়ে আছে পার ট্রিপ 600, পার ট্রিপে 600, 600 পার ট্রিপ। তাহলে আমাদের পার ট্রিপ যেহেতু 600, তাহলে এখন আমাদের দুইবার যাতায়াত, তাই 2 দিয়ে, একবার গেছি 600 টাকা দিয়েছি, আর একবার আসার সময় 600 টাকা দিয়েছি, তাহলে দুইবারে 1200 টাকা হচ্ছে। এটা হচ্ছে পার দিন, মানে প্রতিদিন। এবার 30 দিনে কত, এই হচ্ছে বিষয়, 30 দিনে কত। 30 দিনে যেটা বার হচ্ছে সেটা আমাদের বের হয়ে যাবে। ওর সাথে আমাদের যদি আমরা ভাগ দিই, এটা দিয়ে ভাগ, অর্থাৎ এটা দিয়ে আমরা ভাগ দিলাম 5000, তাহলে আমাদের পুরো কস্ট পার মান্থটা চলে আসবে। তাহলে কস্ট পার মান্থ দাঁড়াবে কত? আমাদের দাঁড়াবে হচ্ছে 0.0625। এই তারপর আমাদের চলে যাব হচ্ছে রোড এক্সপেন্সেস। রোড এক্সপেন্সেস, রোড এক্সপেন্সেস, রোড এক্সপেন্সেস আমাদের এখানে দেওয়া আছে, দেখো পার ট্রিপ, এটাও পার ট্রিপ 1200 দেওয়া আছে, 1200 দেওয়া আছে। সেম ওইভাবে 1200 গুণিত 2 গুণিত 30, অর্থাৎ 1200 গুণিত 2 গুণিত 30, সেম ব্রিস্টল যেটা বের করলাম, ভাগ এইটা 5700, এটা 76000। এই করে আমরা পেলাম হচ্ছে 0.125, এটা পেলাম। তাহলে এখন আমরা পেয়ে গেছি। তারপরে আমাদের মেইনটেইনিং কস্ট, মেইনটেইনিং কস্ট, মেইনটেইনিং কস্ট, মেইনটেইনিং কস্ট আমাদের কিভাবে পাচ্ছি দেখো। মেইনটেইনিং কস্ট হচ্ছে আমাদের দেয়া আছে, মেইনটেইনিং কস্ট দেখো এখানে মেইনটেইনিং কস্ট দেয়া আছে। এই যে মেইনটেইনিং কস্ট পার কিলো দেয়া আছে 3.50 পার দেয়া আছে, পার। তাহলে আমাদের যেহেতু এটা পার দেয়া আছে, এই পার দেয়া আছে, তাহলে আমাদের এখন কত কিলো আমরা রানিং করেছি? আমরা কিন্তু বের করেছিলাম 18,000 কিলো রানিং করেছিলাম, পার কিলো দেওয়া আছে। তাহলে আমাদের 18,000 কিলো রান করেছিলাম, এটার সাথে এটা গুণ করে আমরা আবার 5,76,000 দ্বারা ভাগ করলেই আমাদের চলে আসবে। আর এটা তখন আসছে হচ্ছে মেইনটেইনিং কস্ট হচ্ছে 0.109375 এটা মান আসছে। এবার আমরা চলে যাব হচ্ছে টায়ার কস্টে চলে যাব। টায়ার কস্ট, টায়ার কস্ট, আমরা টায়ার কস্টে যাব। এবার টায়ার কস্টের মূল্যটা দেখে দিই, এখানে দেয়া আছে দেখো টায়ার কস্ট, এই যে টায়ার কস্ট দেয়া আছে অ্যালোকেটেড 2.5, অর্থাৎ 2.50 ইনটু আমাদের 18,000 কিলো, সেম যেটা 18,000 কিলো, এইটাকে আবার আমরা ভাগ দিব ওই ভাগ 5,76,000 দিয়ে ভাগ দিয়ে কত আসছে আমাদের? এটা টায়ার কস্ট আসছে আমাদের 0.07031 এই আসছে। এবার আমাদের টায়ার কস্টের পর আসছে লুব্রিকেন্ট কস্ট। লুব্রিকেন্ট কস্ট, লুব্রিকেন্ট কস্ট দেওয়া আছে দেখো এখানে, এই দেখো পার ট্রিপ দেওয়া আছে 60 টাকা, 60 টাকা দেওয়া আছে পার ট্রিপ। তাহলে আমাদের 60 গুণিত 2, যাতায়াত দুইবার, দুইবার যেহেতু গুণিত 30, তাহলে এক মাসে আমরা বের করে নিতে পারবো এবং ভাগ দিব আমরা সেই 5,76,000 কিএম দিয়ে। তাহলে আমাদের বের হয়ে যাবে, আমাদের বের হয়ে যাবে লুব্রিকেন্ট কস্ট বের হয়ে যাবে আমাদের যেটা, সেটা হচ্ছে তোমার 0.125
00625, 0.00625, এই হচ্ছে আমাদের লুব্রিকেন্ট কস্ট। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কস্ট অফ পেট্রোল। কস্ট অফ পেট্রোল, কস্ট অফ পেট্রোল, পেট্রোল অর্থাৎ জ্বালানি যে খরচটা, এটা হচ্ছে আমাদের দেখো দেয়া আছে কস্ট অফ পেট্রোলের বিষয়টা। কস্ট অফ পেট্রোল পার লিটার 40, পার লিটার 40 কিলোমিটার রান পার লিটারে চলেছে 5 কিলোমিটার চলেছে। তাহলে আমাদের 40 কে ভাগ দিতে হবে 5 দিয়ে, অর্থাৎ 5 দিয়ে আগে ভাগ দিয়ে নিব। তাহলে আমাদের 5 কিলোমিটার চলেছে, পার লিটারে 5 কিলোমিটার। তাহলে আমাদের পার লিটার 40 আছে যেহেতু টাকা, তাহলে পার লিটার 40 টাকা, 5 কিলোমিটার চলেছে। তাহলে কত হচ্ছে, ক টাকা করে হচ্ছে, 5 8টা 40, 8 8 8 খরচ পড়েছে, লিটারে 8 টাকা, লিটারে 8 টাকা করে খরচ হচ্ছে। দেখো আমাদের এই হচ্ছে বিষয়, কিলোমিটারে 8 টাকা করে খরচ হচ্ছে, 5 কিলোমিটারে 40, এই যে বিষয় এটা। তারপরে আমাদের যেটা বের হচ্ছে ওটাকে আমরা কিন্তু আমাদের দেয়া আছে, ওটা বের হচ্ছে, ওটাকে আমরা কি করছি, 18,000 দিয়ে গুণ দিচ্ছি, 18,000 কিলো দিয়ে গুণ দিচ্ছি, কারণ এটা আমাদের বের হচ্ছে রান। আর আমরা ভাগ দিব 76, 5,76,000 দিয়ে ভাগ দিব, 5,76,000, যেহেতু আমাদের এটাই নির্ণয় হচ্ছে। তাহলে এটা আমাদের কত বের হচ্ছে, 0.25, এই। এবার আমাদের আসো লাস্ট হচ্ছে ডিপ্রিসিয়েশন কস্ট, ডিপ্রিসিয়েশন কস্ট। আমাদের ডিপ্রিসিয়েশন কস্ট কিন্তু আমাদের বের করে রেখেছি পার মান্থে, পার ইয়ারে ছিল 3 লক্ষ, পার মান্থে ছিল 25,000, আমরা বের করেছিলাম 25,000, 25,000কে আমরা ভাগ দিব সেই 5,76,000 দ্বারা ভাগ দিব। আমাদের যেটা বের হচ্ছে 0.04340, এ হচ্ছে পার টোটাল। এটা হচ্ছে ফিক্সড কস্টের কস্ট পার প্যাসেঞ্জার, আর এগুলো হচ্ছে রানিং কস্টের। হ্যাঁ, আমরা এগুলো এখান থেকে যদি দেখাতে পারতাম তবে লাস্টের দিকে যে আমাদের ওই 5,76,000 দিয়ে ভাগ দিলেও হতো, এভাবেও করতে পারতাম আমরা। এগুলো সব 5,76,000 দিয়ে যে ভাগ দিয়েছি লাস্টে, যেমন এইটা, তো সেটা সেভাবে করতে পারতাম, সমস্যা নেই। তারপর দুইটা যোগ করে ওইভাবেও করতাম, একই বিষয় হইতো। মানে এটা এভাবে করে কস্ট পার মান বের করে দিয়ে যে টোটালটা হইতো, টোটালকে আমরা আবার 5,76,000 দিয়ে ভাগ করলেও চলে আসতো। দেখো 5,76,000 দিয়ে সব জায়গায় আমরা কিন্তু ভাগ করছি, এ দেখো এখানে ভাগ, এখানে ভাগ, প্রতিটা খরচে ভাগ করেছি। তো এটা তখন চলে আসতো, তখন এটা যোগ করলে দুইটা অ্যামাউন্ট হইতো, তখন কস্টের একটা ফিক্সড কস্টের, একটা টোটাল রানিং কস্টের, আমরা যোগ করলে একই দাঁড়াতো অ্যান্সার। যোগ করে হচ্ছে 0.681515, এটা হচ্ছে কস্ট পার প্যাসেঞ্জার, কস্ট পার প্যাসেঞ্জার। এই হচ্ছে আমাদের কস্ট পার প্যাসেঞ্জার, আমরা পেয়ে গেলাম কস্ট পার প্যাসেঞ্জার মূল্য পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা সহজেই কস্ট পার প্যাসেঞ্জার কিভাবে নির্ণয় করতে হলো আমরা পেয়ে গেলাম আমাদের অঙ্কের প্রধান। এখন যেটা নির্ণয় করতে হবে আমাদের, আমাদের যে নির্ণয় করতে হবে যে পার ফেয়ার প্যাসেঞ্জার কত, পার ফেয়ার প্যাসেঞ্জার হচ্ছে কস্ট পার প্যাসেঞ্জার, কস্ট পার প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার যে দেওয়া আছে আমাদের কস্ট পার প্যাসেঞ্জারকে যে মূল্যটা দেওয়া আছে 0.681515, এই যে এইটা, এর সাথে গুণ করব কত কিলো চলেছে, 300 কিলো, 300 km। তাহলে আমাদের কত হচ্ছে 204 টাকা, 204 টাকা 45 পয়সা হচ্ছে। এই হচ্ছে মানে এটাকে 300 কিলো দিয়ে আমাদের গুণ দিতে হবে, তাহলে আমাদের চলে আসলো 204 টাকা। এর সাথে প্রফিট যোগ করব, অ্যাড প্রফিট, প্রফিট
আমাদের প্রফিট সাধারণত ভার্রেন্টের, এটা আমি বলে দিয়েছিলাম, এটা অসলাম টু বি 20% বলা হয়েছিল আর্ন, অর্থাৎ ভাড়ার 20%, বিক্রয় মূল্যের উপর 20%। তাহলে আমাদের যেহেতু এটা কস্ট মূল্য দেওয়া আছে, এটার উপর কত হবে? আমরা জানি বিক্রয় মূল্যের উপর 20% হলে ক্রয় মূল্যের হয় 25%। এটা কিভাবে হচ্ছে তোমাদের? এটার সূত্র হচ্ছে বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, তাহলে ক্রয় মূল্যের, এটা তো 20% দেওয়া আছে, তাহলে এটা ক্রয় মূল্যের হার, এটা কিন্তু ক্রয় মূল্য, এটা কস্ট মূল্য, ক্রয় মূল্য। তাহলে এটা ক্রয় মূল্যের হার কত হবে? আমরা কিভাবে পাবো? 100 গুণিত 20, 100 যেটা আমরা করব -20, তাহলে আমরা ক্রয় মূল্যের হার পেয়ে যাবো। আর ক্রয় মূল্যের হারটা চলে আসছে হচ্ছে 25%। এই হচ্ছে নির্ণয়ের কৌশল। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে কিভাবে নির্ণয় করতে হবে। 100 গুণিত, আমি নিচে দেখাই, একটু দেখো ভালো মতো। 100 এখানে দেখাচ্ছি, 100 গুণিত 20, 100 -20 দিবা। ক্রয় মূল্যের হার দেয়া আছে, এটা ক্রয় মূল্যের, সরি, বিক্রয় মূল্যের হার দেয়া আছে। বিক্রয় মূল্যের হার দেয়া আছে, ক্রয় মূল্যের বের করতে হলে এখানে মাইনাস দিতে হবে, এই 25% চলে আসবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কত হলো। তাহলে আমাদের প্রফিট হচ্ছে 25%, আমরা আর করে দেবো, যোগ করে দেবো 25%। এটার উপর 25% করলে কত হয়? 51 টাকা 11 পয়সা। এটা যোগ করলে আমাদের পার ফেয়ার প্যাসেঞ্জার পেয়ে যাব। পার ফেয়ার প্যাসেঞ্জার হয়ে গেছে, পার ফেয়ার প্যাসেঞ্জার হবে 255 টাকা, 255 টাকা 56 পয়সা পার ফেয়ার প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার, এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। তাহলে আজকে আমরা যে অঙ্কটা করলাম, কিভাবে করতে হবে সেটা আমি কিন্তু টোটাল বুঝালাম। তো তোমরা এই অঙ্ক, এই টাইপের অঙ্কে তোমরা অঙ্কগুলো বাসায় করবা। বইয়ে সুন্দর করে অনেক নিয়মের দেওয়া আছে, এই ধরনের নিয়ম, কাছাকাছি নিয়মের বা এরকম টাইপের অন্য নামে দেওয়া আছে। এই অঙ্কগুলো করবা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, প্রায় 2 থেকে 3 বার বোর্ডে এসেছে এই অঙ্কটা, এবং এই অঙ্কগুলো আমাদের আমলেও এসেছিল। তো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা বাসায় করবা। আর যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে জানাবা যে এই বিষয়টা আমি বুঝতে পারিনি। তো আমি কমেন্টগুলো দেখে তারপরের ক্লাসে আগে বুঝিয়ে দেব। তো তোমরা ক্লাসের এই নিয়মের অঙ্কগুলো করবা, এবং পরবর্তী ক্লাসে আমি হয়তো আরেকটি অঙ্ক করাবো। তো এখানে আমি শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।